আজকে ষষ্ঠ শ্রেণীর প্রথম পরিবেশ ও বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় পরিবেশ ও জীবজগতে পারস্পরিক সম্পর্ক এই অংশটা তোমাদের বোঝাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আমি পুরো অধ্যায়টাকে আমার এই ভিডিওতে কভার করব। আশা করি যদি তোমরা বুঝতে পারো তাহলে কোনো প্রশ্ন আটকাবে না। তাহলে দেখো, প্রথম অধ্যায় হচ্ছে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক সম্পর্ক। আচ্ছা, পরিবেশে আমাদের যদি একটি গুরুত্বপূর্ণ উপাদান বলে সেটা হচ্ছে উদ্ভিদ। এই উদ্ভিদ এই জন্য গুরুত্বপূর্ণ কারণ উদ্ভিদেরা আমাদের এই যে প্রাণী জগতের জন্য যে খাদ্যের প্রয়োজন হয়ে থাকে সেই খাদ্য উৎপাদনে সক্ষম হয়ে থাকে। উদ্ভিদকে আমরা উৎপাদকও বলে থাকি কারণ এরা খাদ্য তৈরি করতে পারে। তো শুধু কি খাদ্যের জন্য নির্ভর করি? এছাড়া কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে। যেমন 1 নম্বর আমি যেটা বললাম, খাদ্যের উপর আমরা নির্ভর করি, উদ্ভিদের কাছ থেকে খাদ্য পেয়ে থাকি। এছাড়া বাসস্থান নির্মাণের জন্য কাঠ পেতে পারি আমরা। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখব ওষুধ পেতে পারি। আবার আমরা কিন্তু তন্তু পেতে পারি, তন্তু বা সুতো। এছাড়া বিবিধ জিনিসও আমরা পেতে পারি। বিবিধ মানে হচ্ছে বিভিন্ন জিনিস, যেমন হচ্ছে তোমার যেমন শাল গাছের আঠাকে আমরা ধূপধুনো হিসেবে ব্যবহার করতে পারি। তো এই ধরনের আমরা বিবিধভাবেও সাহায্য পেয়ে থাকি। তাহলে প্রথমে আমরা আলোচনা করব খাদ্যর উপর কিভাবে নির্ভর করি। আমরা জানি উদ্ভিদ মূল দ্বারা জল শোষণ করে, মূল দ্বারা মাটি থেকে জল শোষণ করে এবং পাতা দ্বারা, পাতার মধ্যে অসংখ্য ছোট ছোট রন্ধ্র থাকে, সেই রন্ধ্র দ্বারা কি করে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং পাতার মধ্যে একটি রঞ্জক কণা থাকে। রঞ্জক কণাটার নাম হচ্ছে ক্লোরোফিল। তাহলে এই সমস্ত কিছুর সাহায্যে কি করে উদ্ভিদ না পাতায় খাবার তৈরি করে। তাই জন্য আমরা জানি যে গাছের পাতাকে রান্নাঘর বলা হয়ে থাকে। পাতাকে গাছের রান্নাঘর বলা হয়ে থাকে। কেন রান্নাঘর বলা হয়ে থাকে তোমরা বুঝতে পারলে যে উদ্ভিদ মূল দ্বারা শোষিত জল, পাতা দ্বারা গৃহীত কার্বন ডাই অক্সাইড ও রঞ্জক পদার্থ ক্লোরোফিলের উপস্থিতিতে পাতায় কি করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, এই যে প্রক্রিয়া তার নাম হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি তৈরি করে গ্লুকোজ জাতীয় খাবার প্রস্তুত করে। গ্লুকোজ জাতীয় খাবার তৈরি করে থাকে। কোথায় করে না পাতাতে হয়ে থাকে। তাই জন্য পাতাকে কিন্তু গাছের রান্নাঘর বলা হয়ে থাকে। তাহলে সালোক সংশ্লেষ কাকে বলে? যে পদ্ধতিতে বা যে প্রক্রিয়ায় পাতা কি করে মূল দ্বারা গৃহীত জল ও পাতা দ্বারা গৃহীত কার্বন ডাই অক্সাইডের উপস্থিতিতে গ্লুকোজ জাতীয় খাদ্য প্রস্তুত করে তাকে বলা হয়ে থাকে সালোক সংশ্লেষ। এই প্রক্রিয়াটাকে আমরা নাম দিয়ে থাকি সালোক সংশ্লেষ। অর্থাৎ তোমরা এই জিনিসটা বুঝতে পারলে যে সালোক সংশ্লেষে কি জাতীয় খাবার তৈরি হয়? গ্লুকোজ জাতীয় খাবার তৈরি হয়। এবং তোমরা জানো যে এই গ্লুকোজের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে শক্তি থাকে। এটা একটা কার্বোহাইড্রেট জাতীয় খাবার। কার্বোহাইড্রেট, দেখো আমরা যখন কার্বোহাইড্রেট জাতীয় খাবার গ্রহণ করি, কার্বোহাইড্রেট জাতীয় খাবার তোমরা নিশ্চয়ই জানো। কার্বোহাইড্রেট জাতীয় খাবার হচ্ছে আলু হতে পারে, হ্যাঁ, তারপরে হচ্ছে ভাত আমরা খাই, সেই ভাতও কিন্তু কার্বোহাইড্রেট, বা রুটি যেটা খাই সেটাও কিন্তু আমরা কার্বোহাইড্রেট। এই সমস্ত খাবারগুলো কার্বোহাইড্রেট খাবার যখন আমরা গ্রহণ করি সেটা কি হয় পরিপাক হয়। এটা পাকস্থলীতে কি হয় পরিপাক হয়। পরিপাক হওয়ার পর তৈরি হয় হচ্ছে গ্লুকোজ, যে গ্লুকোজ শক্তি তৈরি করে। আচ্ছা, এইবারে একটা জিনিস দেখো, গ্লুকোজের গায়ে লেখা থাকে ইনস্ট্যান্ট এনার্জি। কেন ইনস্ট্যান্ট এনার্জি লেখা থাকে? কারণ ওই গ্লুকোজ জাতীয় খাবার খেলে সঙ্গে সঙ্গে আমরা কি হয় একটু শক্তি অর্জন করি। কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো খেলে এই পরিপাক হতে মিনিমাম তোমার 6 থেকে 8 ঘন্টা সময় লাগে খাদ্য পরিপাক হতে, এবং তারপরে কি হয় গ্লুকোজ জাতীয় খাবার তৈরি হয়। তাই জন্য সময় লাগে, গ্লুকোজ হয়। কিন্তু তুমি যদি গ্লুকোজকে ডাইরেক্ট খাদ্য গ্রহণ করো তাহলে কিন্তু শক্তি কিন্তু সরাসরি আমরা গ্রহণ করছি বলে তাই জন্য
এই গ্লুকোজকে আমরা ইনস্ট্যান্ট এনার্জি আমরা বলে থাকি। তাহলে তোমরা সালোক সংশ্লেষ বুঝতে পারলে, সালোক সংশ্লেষ কাকে বলা হয়? সালোক সংশ্লেষ হচ্ছে যে প্রক্রিয়ায় উদ্ভিদ কি হয়, খাদ্য প্রস্তুত করে। পাতাকে কেন রান্নাঘর বলা হয় এটা বুঝতে পারলে। এই যে গ্লুকোজ, এই যে খাদ্য তৈরি হচ্ছে, এই খাদ্যের ওপর কিন্তু সমস্ত প্রাণী জগৎ নির্ভরশীল। এই খাদ্যটার উপর প্রাণী জগৎ নির্ভরশীল হয়ে থাকে। এবং এই খাদ্যের মধ্যে যে শক্তিটা আসলো, আমরা বললাম খাদ্যটা খেলে শক্তি হয়, সেই শক্তিটা আসে কোথা থেকে? সেই শক্তি হচ্ছে সৌর শক্তি। এখানে আমি একটা জিনিস বলিনি, আর একটা সালোক সংশ্লেষের শর্ত হচ্ছে সূর্যালোক। সূর্যালোক না হলে সালোক সংশ্লেষ হবে না। দেখো সালোক, সা মানে আছে, আলোক, আলোর উপস্থিতিতে হয়, তাই জন্য সালোক সংশ্লেষ বলা হয়। তাহলে সূর্যালোক কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে এই যে বললাম খাদ্যের মধ্যে শক্তি আসছে কেমন করে? খাদ্যের মধ্যে শক্তি আসছে হচ্ছে সৌর শক্তি থেকে। সৌর শক্তির মধ্যে যে শক্তিটা রয়েছে, আমরা জানি সূর্য হচ্ছে সমস্ত শক্তির উৎস। সেই সৌর শক্তি কি হয়, স্থিতিক শক্তি রূপে, সৌর শক্তি হচ্ছে স্থিতিক শক্তি রূপে আবদ্ধকরণ হয়ে থাকে। তোমরা তাহলে বুঝতে পেরেছো? এবং পৃথিবীতে সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য। তো আমরা তো সূর্যের আলোকে ডাইরেক্ট খাদ্য হিসেবে গ্রহণ করতে পারি না। তাহলে এই যে সৌর শক্তি, সূর্যের যে শক্তি, সেটা কি হয়, খাদ্যের মধ্যে সঞ্চিত হয় স্থিতিক শক্তি রূপে। তাই জন্য তোমরা দেখে থাকবে যে এই যে উদ্ভিদের মধ্যে এই খাবারটা থেকে যায়, অর্থাৎ এই শক্তিটা থাকে, যে শক্তির উৎস হচ্ছে সূর্য। তো উদ্ভিদ দীর্ঘদিন মাটির নিচে চাপা পড়ে যখন কয়লায় রূপান্তরিত হয়, দীর্ঘদিন চাপা পড়ে কয়লায় পরিণত হয়ে থাকে, কয়লায় পরিণত হয়। আর আমরা জানি যে কয়লার মধ্যে কিন্তু কয়লা পোড়ালে শক্তি পাওয়া যায়। সেই শক্তিটা আসলে আসে কোথা থেকে? সেই শক্তিটা কিন্তু সূর্যের শক্তি। তাহলে সৌর শক্তিটা কি হয়, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে স্থিতিক শক্তি রূপে, খাদ্য রূপে উদ্ভিদের দেহে সঞ্চিত থাকে। সেই শক্তিটাই কি হয়ে থাকে, দীর্ঘদিন চাপা পড়ার পর উদ্ভিদের মধ্যে যে আরেকটা রূপ ধারণ করে, কালো রূপ ধারণ করে, সেই কালো ধরনের যে পদার্থ, সেই পদার্থকে পুড়িয়ে আমরা তাপ ও আলো পাচ্ছি, সেটা কিন্তু অরিজিনালি আসে হচ্ছে সৌর শক্তি থেকে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই যে খাদ্য আছে, এই খাদ্যটার উপরে কিন্তু সমস্ত প্রাণী জগৎ নির্ভরশীল। এই খাদ্যটাই হচ্ছে শক্তির উৎস বলা যেতে পারে। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো, উদ্ভিদ কিন্তু আমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কেন না, উদ্ভিদের উপর আমরা খাদ্যের জন্য নির্ভরশীল হয়ে থাকি। শুধু খাদ্য মানে আমরা উদ্ভিদের এই গ্লুকোজ জাতীয় খাদ্য হিসাবে খাদ্যের উপর নির্ভরশীল তাও নয়, আমরা উদ্ভিদের বিভিন্ন অংশকেও আমরা ডাইরেক্ট খাদ্য হিসাবে গ্রহণ করতে পারি। যেমন তোমরা জানো মূলো আসলে কি? মূলো হচ্ছে গাছের মূল। তাহলে আমরা গাছের মূলকেও খাদ্য হিসাবে কিন্তু আমরা গ্রহণ করি। আমি বলছি যে আমরা উদ্ভিদকে ডাইরেক্ট খাদ্য হিসাবে গ্রহণ করতে পারি, যেমন হচ্ছে মূল হচ্ছে গাছের মূল। তেমনিভাবে ধরো কাণ্ড হিসাবে আমরা গ্রহণ করে থাকি, কচুকে গ্রহণ করতে পারি, বা শাককে আমরা খাদ্য হিসাবে গ্রহণ করতে পারি, কচু হতে পারে। তারপরে আবার অনেক ক্ষেত্রে আমরা পাতাকে খাদ্য হিসেবে গ্রহণ করি, সেটা শাকও হতে পারে, শাকের পাতাও আমরা খাই, বা আমরা কুমড়োর পাতা খেতে পারি। তাহলে ফুল কি খাই? ফুল খাই, বক ফুল হতে পারে, এছাড়া কুমড়োর ফুলও হতে পারে, বড়া করে আমরা খেয়ে থাকি। আচ্ছা, ফল হিসাবে আমরা গ্রহণ করে থাকি কি? ফল তো তোমাদের এটা নিশ্চয়ই বলতে হবে না, আম, জাম, কাঁঠাল, লিচু, এই সমস্ত কিছু হচ্ছে ফল খাই। এবং অনেক সময় এমনও হয় যে ফুলের বৃতি খাই। বৃতি খাই কার? চালতার বৃতি খাই আমরা। চালতার যে অংশ, চালতার হচ্ছে আচার তোমরা খেয়ে থাকবে, এবং সেটা যেটা খায় সেটা কিন্তু গাছের বৃতি। এবং তোমরা যে কেশর দেখেছো, কেশর, হ্যাঁ, আমরা যে কেশর দেখি দুধের মধ্যে দিয়ে খায়, সেই কেশর কিন্তু এক প্রকার হচ্ছে পরাগ মানে পুংস্তবক, একটা ফুলের হচ্ছে পুংস্তবক আমরা হিসেবে। তাহলে দেখো, আমরা মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, বৃতি, পুংস্তবক, এইদেরকেও কিন্তু আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি। তাহলে আমি কি বললাম, যে আমরা দেখলাম যে খাদ্যের উপর সমস্ত প্রাণী জগৎ নির্ভরশীল, তার পিছনে কারণ হচ্ছে শক্তি। এবার অনেক ক্ষেত্রে আমরা কিন্তু উদ্ভিদের বিভিন্ন অঙ্গকেও কিন্তু খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি। শুধু প্রাণীরা নয়,
এই শুধু মানুষেরা নয়, প্রাণী বলতে শুধু মানুষ নয়, প্রাণী বলতে অন্যান্য জীবও হতে পারে, যেমন গরু। গরু যে কি খায়, গরুও কিন্তু তোমার ঘাস খায়, অর্থাৎ কি করে না উদ্ভিদের উপর নির্ভরশীল হয়ে থাকে। ছাগলও তেমনি, ছাগলও কি হয়, ঘাস খায়। আচ্ছা, এছাড়া তোমার দেখবে গরুরা খড় খায়, কারি যেটাকে বলি, এই খড়টা কিন্তু ধান গাছ থেকে পাই, অর্থাৎ তাহলে এরাও কিন্তু উদ্ভিদকে কিন্তু খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। তাহলে তোমরা মোটামুটি পারবে, শুধুমাত্র মানুষ নয়, বিভিন্ন প্রাণীরা কিন্তু উদ্ভিদের উপর খাদ্যের জন্য নির্ভরশীল হয়ে থাকে। তাহলে তোমরা বুঝতে পারলে 1 নম্বর পয়েন্ট আমাদের হয়ে গেল যে খাদ্যের উপর কিভাবে নির্ভরশীল হয়ে থাকে। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে কাঠ। দেখো উদ্ভিদেরা কি করে থাকে, উদ্ভিদের দেহ থেকে যে কাঠটা আমরা পাই সেই কাঠ কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি, যেমন আসবাবপত্র হিসাবে ব্যবহার করতে পারি, বা কোনো বাড়ির স্তম্ভ তৈরি করার জন্য ব্যবহার করতে, রেল লাইন যেটা পাতা হয় সেখানে আমরা কাঠকে ব্যবহার করে থাকি। তাহলে কাঠকে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এছাড়া কাঠকে আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারি। পরের প্রশ্নটা দেখো যে ঔষধের উপর কিভাবে নির্ভরশীল। আমরা দেখব যে আমরা জানি যে কুইনাইন বলে একটা ওষুধ আছে। কুইনাইন হচ্ছে কি হয়ে থাকে, একটা হচ্ছে ওষুধ যেটা হচ্ছে ম্যালেরিয়া রোগের ব্যবহার হয়ে থাকে। এই ম্যালেরিয়া রোগের ওষুধটা তৈরি হয় তোমার হচ্ছে সিনকোনা গাছের ছাল থেকে। সিনকোনা গাছের ছাল থেকে এই ওষুধটা তৈরি হয়, যে ওষুধটা তোমার হচ্ছে ম্যালেরিয়া রোগের কাজে লাগে। এছাড়া নিমবিন বলে এক ধরনের ওষুধ হয়, যেটা নিম গাছ থেকে তৈরি করা হয়ে থাকে। নিম গাছ থেকে, হ্যাঁ, গাছের ছাল থেকে এটা তৈরি করা হয়। তাহলে আমরা ওষুধও পেতে পারি কিন্তু উদ্ভিদের থেকে। এছাড়া যদি আমরা বলি, আমরা কিন্তু তুলসীকে ঔষধি গাছ বলতে পারি, কারণ সর্দি কাশির সময় যদি কেউ তুলসী পাতা এবং মধুকে একসাথে মিশিয়ে যদি খাওয়া যায় তাহলে সর্দি কাশি কিন্তু অনেকটা কমে আসে, কারণ শরীরটাকে গরম করে। তাহলে তুলসীকেও আমরা বলতে পারি, বা অ্যালোভেরাকে আমরা ঔষধি গাছ বলতে পারি, অ্যালোভেরা। হ্যাঁ, তাহলে এই ধরনের বিভিন্ন ঔষধি গাছ কিন্তু আমরা পেয়ে জানি, যেমন সিনকোনা গাছ, নিম, তুলসী, অ্যালোভেরা। হ্যাঁ, অ্যালোভেরা মানে ঘৃতকুমারী, এটা মাথায় রাখবা। অনেকে জানে না এই বাংলা নামটা হচ্ছে, এটার নাম হচ্ছে ঘৃতকুমারী। তাহলে দেখো আমরা বিভিন্ন গাছ থেকে কিন্তু ওষুধ পাচ্ছি। তাহলে আমরা ঔষধের জন্য কিন্তু উদ্ভিদের ওপর কিন্তু নির্ভর করে থাকি। তাহলে তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের প্রথম পয়েন্ট বলেছিলাম খাদ্য, তারপরে কাঠ, তারপরে ওষুধ, তারপরে হচ্ছে তন্তুর ওপর কিভাবে আমরা নির্ভর করে থাকি। তোমরা জানো যে তন্তুর জন্য দেখো আমরা জানি তুঁত গাছ আমরা জানি, সেই তুঁত গাছের পাতায় থাকে হচ্ছে রেশম কীট। এই রেশম কীটগুলো কি করে, রেশম কীটগুলো যখন একটু বড় হয় তখন এরা প্রচণ্ড হারে তুঁত গাছের কচি পাতা খেতে থাকে, এবং খাওয়ার সময় কি হয়, এদের মানে মুখ থেকে এক ধরনের লালা বেরিয়ে আসে। সেই লালাগুলো মানে বাইরে এসে একটা আস্তরণ তৈরি করে, মানে বাতাসে এসে সংস্পর্শে কঠিন হয়ে, হ্যাঁ, ওই যে রেশম কীটের গায়ে একটা আস্তরণ সৃষ্টি করে, তাকে বলা থাকে কোকুন। সেই কোকুনটাকে গরম জলের মধ্যে ডুবিয়ে তার দেহ থেকে এক ধরনের তন্তু পাওয়া যায়, যাকে বলা থাকে রেশম বা সিল্ক আমরা বলি। সিল্কের শাড়ি আমরা খুব নাম শুনি, সেটা তৈরি হয় হচ্ছে কোথা থেকে না, এই তুঁত গাছের পাতার সাহায্যে কিন্তু এটা তৈরি হচ্ছে, অর্থাৎ এই গাছের কিন্তু ভূমিকা রয়েছে। তাহলে প্রথমে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে তন্তু। এই তন্তু থেকেই হচ্ছে সুতো তৈরি হয়, আর এই সুতোগুলোকে দিয়েই তৈরি হয় হচ্ছে কাপড়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। শুধুমাত্র তুঁত গাছ নয়, আমরা যদি তুলোর কথা যেহেতু বলছি, তাহলে তুলো মধ্যে অন্যতম হচ্ছে শিমুল বা কার্পাস। এই তুলোগুলোকে কিন্তু দিয়ে কি করা হয়, তুলোগুলো থেকে সুতো তৈরি করা হয়। আমরা বলি পিওর কটন বলি। পিওর কটন মানে হচ্ছে এই ধরনের শিমুল বা কার্পাস, এই ধরনের উদ্ভিদ দেহ থেকে প্রাপ্ত যে
তুলো থাকে, সেই তুলো দিয়ে যখন সুতো তৈরি করে জামা তৈরি হয়, জামা কাপড় তৈরি হয়, তাকে বলা থাকে 100% পিওর কটন বলি আমরা, সেই কটন আমরা বলি। এইরকম উদ্ভিদের দেহ থেকে যখন পাওয়া যায় তুলো, সেই তুলোকে যখন আমরা তন্তু করে তারপরে যখন আমরা তাকে ব্যবহার করি, তখন তাকে বলা হয় থাকে 100% কটন। যে জামা কাপড় তৈরি করে তাকে বলা হয় 100% কটন। আচ্ছা, তারপরে দেখো আর কি বলেছে আমাদের। আর একটা পয়েন্ট আছে বিবিধ। বিবিধ মানে আমরা যে সমস্ত আলোচনা করলাম এছাড়াও আরও কিন্তু কিছু মানে কিছুভাবে আমরা তাকে ব্যবহার করতে পারি, যার মধ্যে অন্যতম হচ্ছে রজন। আমরা জানি কোনো কিছুকে পালিশ করার জন্য, আমরা দেখেছি কাঠের ক্ষেত্রে পালিশ করার জন্য রজন ব্যবহার হয়ে থাকে। তাহলে রজন কিন্তু এখানে কিন্তু একটা বজ্র পদার্থ আমি বলবো। কার বজ্র পদার্থ? না, রজনটা হচ্ছে তোমার পাইন গাছ থেকে পাওয়া যায়। তাহলে রজনটা পাওয়া যায় হচ্ছে কোথায়? না, পাইন গাছ থেকে। তাহলে পাইন গাছের এটা কিন্তু বজ্র পদার্থ, সেটাকে কিন্তু আমরা দেখো রজন হিসাবে আমরা ব্যবহার করছি। বজ্র পদার্থ কি? যে সমস্ত পদার্থ শরীরের পক্ষে অপ্রয়োজনীয় তাকে বলা হয়ে থাকে বজ্র পদার্থ। তাহলে আশা করি তোমরা বজ্র পদার্থ বলবে। আমাদের ক্ষেত্রে যেমন বজ্র পদার্থ হচ্ছে মূত্র, মূত্রকে আমরা বজ্র পদার্থ বলবো। কেন? কারণ হচ্ছে এইটা আমাদের শরীরের পক্ষে বিপাকজাত ক্রিয়ায় তৈরি হয়েছে। বিপাক ক্রিয়া কি? যে আমাদের দেহে সবসময় কি হয়ে থাকে, হ্যাঁ, একটা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়ে থাকে, এগুলোকে বলা হয় বিপাক ক্রিয়া। সেই বিপাক ক্রিয়ার ফলে যে মানে পদার্থগুলো তৈরি হয় সেগুলো কিন্তু আমাদের শরীরে কিন্তু ক্ষতিকারক হয়ে থাকে। সেই জন্য সেটাকে বের করে দেওয়া প্রয়োজন। সেটা হচ্ছে মূত্র আকারে আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। এই ধরনের জিনিসগুলোকে বলা হয় বজ্র পদার্থ। তেমনি উদ্ভিদের ক্ষেত্রেও বজ্র পদার্থ আমরা দেখব। উদ্ভিদের ক্ষেত্রে যেমন বজ্র পদার্থ আমরা বললাম, যেমন রজনটা হলো, তেমনিভাবে রবার হতে পারে। রবার একটা গাছের দেহ থেকে, মানে রবার একটা গাছ, সেই গাছের কি হয়, তোমরা দেখে থাকবে যে খেজুর গাছকে যেমন রস বের করার সময় যেমন কেটে দেয়, ওই রকমভাবে একটু কেটে সেখান থেকে যদি দেখা যাবে যে একটা ধরনের সাদা ধরনের একটা পদার্থ বেরোয়, হ্যাঁ, সেটাকেই আমরা বলে থাকি রবার। তো এই রবার কিন্তু প্রথমে ব্যবহার করা যায় না। এই রবারকে জানো তো, সালফার বলে এক ধরনের যৌগ আছে, সালফার বলে একটা যৌগ, এস দিয়ে লেখা হয়, এর সাথে মিশিয়ে তাকে স্থিতিস্থাপক করে তারপরে ব্যবহার হয়। যে আমরা যে বলি যে রাবার গাছ থেকে রাবার পাওয়া যায়, হ্যাঁ, এটা ঠিকই, কিন্তু সেই রাবারকে কিন্তু আমরা মানে সরাসরি ব্যবহার করতে পারি না। তাকে বলে ভ্যালকানাইজেশন। কি করা হয়, এই যে রাবারটা পাওয়া যাচ্ছে, যে বজ্র পদার্থ পাচ্ছি, তরল বজ্র পদার্থ পাচ্ছি, সেটাকে কি হয়, সালফারের সাথে মিশিয়ে স্থিতিস্থাপক করে রাবার হিসেবে আমরা একে ব্যবহার করতে পারি। তাহলে আশা করি তোমরা এই জিনিসগুলোকে বুঝতে পারলেই যে আমরা উদ্ভিদের ক্ষেত্রে কি কি জিনিস পেয়ে থাকি। আর একটা মেন বিষয় হচ্ছে যেটা উদ্ভিদ দেহ থেকে আমরা পাই, সেটা হচ্ছে অক্সিজেন। আমরা পরিবেশে কি করি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। আমরা নিঃশ্বাসের মাধ্যমে কি হয়, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। সেই কার্বন ডাই অক্সাইড কি করে, উদ্ভিদেরা গ্রহণ করে। উদ্ভিদ গ্রহণ করে কি করে, গ্রহণ করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে সালোক সংশ্লেষ জাতীয় গ্লুকোজ জাতীয় খাবার তৈরি করে এবং তার বিনিময়ে প্রকৃতিতে অক্সিজেন দেয়। এবং এই অক্সিজেনটা আবার কে গ্রহণ করে, এই অক্সিজেনটা আবার প্রাণীরা গ্রহণ করে। প্রাণীরা আবার কি দেয়, পরিবেশে কার্বন ডাই অক্সাইড দেয়, সেই কার্বন ডাই অক্সাইড আবার উদ্ভিদ, এই যে একটা চক্রাকারভাবে এইটা চলতে থাকে। এবং এর ফলে কি হয়, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষা হয়ে থাকে। তাহলে উদ্ভিদ কি করে, পরিবেশের কিন্তু অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। তাহলে উদ্ভিদের দেহতে দেখো, উদ্ভিদের উপর আমরা কতভাবে নির্ভরশীল। তাহলে আমরা কি কি পেলাম, 1 নম্বর পেলাম খাদ্য, 2 নম্বর আমরা দেখেছিলাম কাঠ পেয়েছিলাম, 3 নম্বর পেয়েছিলাম আমরা ঔষধ পেয়েছি, 4 নম্বর পেলাম হচ্ছে তন্তু বা সুতো পেয়েছি, 5 নম্বর বিবিধ বলেছিলাম, আর সব থেকে শেষে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট
পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষা করা। ভারসাম্য রক্ষা হচ্ছে এর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ আমরা বলতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা উদ্ভিদের উপর কি কি কেমন করে নির্ভরশীল। এইবারে চলে আসো উদ্ভিদের বংশবিস্তার সম্পর্কে। বংশবিস্তার কিভাবে করে থাকে? উদ্ভিদের যে বংশবিস্তার, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হয়ে থাকে পরাগ মিলন। তোমরা জেনে থাকবে একটা ফুল কতগুলো অংশ দ্বারা তৈরি হয়ে থাকে। ফুলের মধ্যে 4টা অংশ থাকে। এক, বৃতি থাকে, যেটাকে বলে বোটা। তারপরে থাকে কি দলমণ্ডল, যেটাকে আমরা বলে থাকি পাপড়ি। পুংস্তবক থাকে, পুংস্তবক, আর থাকে স্ত্রী স্তবক। তোমরা ফুলের এই 4টে ভাগ সম্পর্কে হয়তো আগে জেনেছো। তো পুংস্তবক পুরুষ অংশ, যেটাকে বলা হয়। এর মধ্যে পরাগধানী থেকে পরাগ রেণু তৈরি হয়। তাহলে পুংস্তবক কিন্তু খুব গুরুত্বপূর্ণ বংশ বিস্তারের জন্য। অত্যাবশ্যকীয় স্তবক বলা হয় এই দুটো স্তবককে। আর এই যে বৃতি আর দলমণ্ডল তোমরা দেখছো, এইটা কিন্তু সাহায্যকারী স্তবক। তাহলে এইটাকে বলা হয় থাকে সাহায্যকারী স্তবক, আর এটাকে বলা হয় থাকে অত্যাবশ্যকীয় স্তবক। যে স্তবকটা বংশ বিস্তারের জন্য অতি অবশ্যই প্রয়োজন। তাহলে কি বললাম? পুংস্তবক থেকে, তার মধ্যে যে পরাগধানী থাকে, সেখান থেকে রেণু তৈরি হয়। সেই রেণুটা কি হয়? বাতাসের মাধ্যমে হতে পারে বা পতঙ্গের মাধ্যমে হতে পারে, সেটাকে স্ত্রী স্তবকে গিয়ে পড়ে। স্ত্রী স্তবক কেমন দেখতে হয়? দেখো, এই ধরনের একটা সরু মতো অংশ থাকে, তারপরে একটু ফুলও থাকবে এই জায়গাটাকে, যাকে বলা হয়ে থাকে কি ডিম্বাশয় বলা হয়ে থাকে। এবং তারপরে আবার শুরু হয়ে গেছে, একে বলা হয়ে থাকে গর্ভদণ্ড। আর মাথাটা আবার একটু এই ধরনের থাকে, একে বলা থাকে গর্ভমুণ্ড। তাহলে একে বলছে গর্ভমুণ্ড। তারপরে যে লম্বা মতো অংশ তাকে গর্ভদণ্ড বলে থাকি, আর এটাকে বলা হয়ে থাকে গর্ভাশয়। এই অংশগুলো দিয়ে তৈরি। তো আমি কি বললাম? পুংস্তবক থেকে রেণু তৈরি হয়। সেই রেণুটা গিয়ে কোথায় গিয়ে পড়ে? গর্ভমুণ্ডে গিয়ে পড়ে। তো এইটা কিন্তু আপনা থেকে তো আর হতে পারে না। এইটা হওয়ার জন্য কি হয় না, কারো সাহায্য লাগে। সব সময় সাহায্য লাগে তা নয়, অনেক সময় বায়ু, অনেক সময় পতঙ্গ, পাখি, হ্যাঁ, এরা সাহায্য করে থাকে এই পরাগ মিলনে। তাহলে পুংস্তবক থেকে রেণু উৎপন্ন, রেণু গর্ভমুণ্ড পড়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নামই পরাগ মিলন। তাহলে পুংস্তবক থেকে উৎপন্ন রেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকেই আমরা বলে থাকি পরাগ মিলন। এই পরাগ মিলন অনেক সময় নিজে থেকে হতে পারে। যখন নিজে থেকে হয় তখন তাকে বলা থাকে স্বপরাগযোগ। স্বপরাগযোগ যখন নিজে থেকে হয়। আর ইতর পরাগযোগ যখন নিজে থেকে হয় না, কারো সাহায্যের প্রয়োজন হয়ে থাকে, যেমন কীট পতঙ্গ হতে পারে, হ্যাঁ, তাকে বলা থাকে ইতর। তাহলে নিজে থেকে যে পরাগযোগ হয় তাকে বলা হয় থাকে স্বপরাগযোগ। আর যখন অন্য কোনো প্রাণীর সাহায্যে যখন হয়ে থাকে তখন তাকে বলা হয় থাকে ইতর পরাগযোগ, মানে বাহকের সাহায্যে যখন হয়ে থাকে। এগুলোকে আমরা কি বলে থাকি? এগুলোকে আমরা বলে থাকি বাহক। এক কথা এদের বলে বাহক। তাহলে বাহক কাকে বলা হয়? যারা পরাগ মিলনে সাহায্য করে তাকে বলা হয়ে থাকে বাহক। কি হয় দেখো, রেণুটা গর্ভমুণ্ডে এসে পড়ে এবং এই রেণুটা আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করে। আর গর্ভাশয় থেকে তৈরি হয় ডিম্বাণু। গর্ভাশয়ে ডিম্বাণু তৈরি হয়। আর এই রেণুটা যখন এর ভিতরে প্রবেশ করে, ওই ডিম্বাণুর সাথে মিশে গিয়ে এক নিষেক প্রক্রিয়া হয়। তোমরা যখন টেনে উঠবে তখন নিষেক প্রক্রিয়ার সম্পর্কে জানতে পারবে। এবং এই নিষেক প্রক্রিয়াটা হলেই তারপরে কিন্তু ফল তৈরি হয়। নিষেক প্রক্রিয়ার পর এই গর্ভাশয়টা ফলে পরিণত হয়, আর এই যে অংশটা এটা কিন্তু বীজে পরিণত হয়।
আপাতত তোমরা পরাগ মিলন কাকে বলে, পরাগ মিলন কয় প্রকার, পরাগ মিলন কার সাহায্যে হয়, এইটুকুটা জানলেই চলবে। এছাড়াও বিভিন্ন আমাদের যে আশেপাশে যে সমস্ত প্রাণীগুলো দেখি, যেমন কুকুর বা শিয়াল, এরাও কিন্তু পরাগ মিলনে সাহায্য করে। যখন আমাদের গৃহস্থলীর বা এমনি কুকুর যখন কোনো জঙ্গলে প্রবেশ করে, সেই জঙ্গলে প্রচণ্ড গাছ থাকে, তোমরা জানো ছোট ছোট গাছ থাকে, বড় গাছও যেমন থাকে তেমনি ছোট ছোট ঝোপ থাকে। ঝোপ মানে যে ছোট ছোট গাছের অনেকগুলো একসাথে আছে এইরকম ঝোপ, হ্যাঁ ঝোড় থাকে। তো তার মধ্যে যখন কুকুর প্রবেশ করে তখন কি হয়, কুকুরের গায়ে না অনেক সময় বীজগুলো লেগে যায়। এই ছোট ছোট ঝোড়ের যে গাছগুলো থাকে সেই গাছগুলোর যে বীজ, সেটা তুলসী হতে পারে বা অন্য কোনো ছোট ছোট যে গাছগুলো, তাদের বীজগুলো কি হয় এই কুকুরের গায়ে লেগে যায়। এবার যখন এই লোকালয়ে আবার কুকুরটা ফেরত আসে, তখন ওই যখন ঝাড়ে তখন ওই বীজগুলো এদিক বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে বংশ বিস্তার হয়ে থাকে। এছাড়া অনেক সময় দেখবে যে ফল বা বীজ দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। ফল আর বীজ কিভাবে দূর দূরান্তে ছড়িয়ে পড়ে? বীজ পড়ে ছড়িয়ে পড়ে দূর দূরান্তে, কিভাবে করে তোমরা জানো? দেখো, যখন কোনো পাখি যখন কোনো ফল খায়, হ্যাঁ সেটা বাদুড় হতে পারে বা অন্য কোনো পাখি হতে পারে, যখন ফল খায় তো ফলের বীজটা হজম হয় না। তো ফল খেলেও ফলের বীজ কি হয়, হজম হয় না। এইবারে ওই প্রাণীটা যখন দূরে কোথাও চলে যাচ্ছে, দূরে কোথাও গিয়ে যখন মল ত্যাগ করছে, সেই মলের মধ্যে কি থাকে, ওই ফলের বীজগুলো থেকে থাকে। এবার ওই বীজটা কি হয়, উপযুক্ত পরিবেশ জল বাতাস এগুলো ঠিক মতো পেলে অঙ্কুরিত হয়ে গিয়ে কি করে, একটা নতুন গাছের সৃষ্টি হয়ে থাকে। এবং তোমরা দেখবে একটা গাছে আর একটা গাছ তৈরি হয়ে ওঠে, বট গাছে যাকে বলা হয়ে থাকে, বা বাড়ির ছাদে বট গাছের মতো বা পাকুর গাছগুলো তৈরি হয়। কেন তৈরি হয়? এই সমস্ত পাখিগুলোর জন্য দায়ী। পাখিগুলো যে মল ত্যাগ করে তার মধ্যে ওই বীজগুলো থেকে যায়, বীজ হজম হয় না, সেই বীজ থেকেই কিন্তু গাছের সৃষ্টি হয়ে থাকে। তাহলে তোমরা মোটামুটি পরাগ মিলন সম্পর্কে বুঝতে পারলে। আচ্ছা, আমরা এই পড়ার শুরুতেই বলেছিলাম উৎপাদক সম্পর্কে। উৎপাদক হচ্ছে যারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, তারা উৎপাদক। আচ্ছা, আর যারা এই উৎপাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে, যারা খাদ্য হিসেবে গ্রহণ করে তাকে বলা থাকে প্রথম শ্রেণীর খাদক, আমরা জানি খাদক বলে থাকি। যারা খাদ্য হিসেবে গ্রহণ করে তাকে বলা থাকে খাদক। উৎপাদক তাহলে কারা? যারা উৎপাদন করতে পারে, যেমন হচ্ছে উদ্ভিদ। খাদক যারা একে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। তো এই জীবের মধ্যে এই খাদ্য খাদকের যদি সম্পর্কের কথা দেখি, যে বিভিন্ন রকম হতে পারে। কিছু কিছু খাদক আছে যারা কোনো প্রাণী থেকে পুষ্টি নিবে, তার বিনিময়ে কোনো তাকে সাহায্য করবে না, তাকে পরজীবী বলা হয়ে থাকে। পরজীবী তাহলে যে সমস্ত জীব অন্য একটা প্রাণীর থেকে খাদ্য গ্রহণ করবে, খাদ্য গ্রহণ করে পুষ্টি অর্জন করবে, কিন্তু তার বিনিময়ে তাকে কিছু দিবে না, এই ধরনের পুষ্টিকে আমরা বলে থাকি পরজীবী পুষ্টি। আর ওই জীবটাকে বলা থাকে পরজীবী। যেমন আমাদের প্রাণীদের ক্ষেত্রে যদি আমরা দেখি যে বহিঃপরজীবী কিন্তু আমাদের শরীরের মধ্যেই রয়েছে। বহিঃপরজীবী যে সমস্ত পরজীবীগুলো কোথায় রয়েছে, আমাদের শরীর থেকে মানে শরীরের বাইরে রয়েছে, তাকে বলা থাকে পরজীবী। পরজীবী। বহিঃপরজীবী কোনটা তাহলে? বহিঃপরজীবী হচ্ছে ধরো উকুন, উকুনকে আমরা বহিঃপরজীবী বলতে পারি। আবার অন্তঃপরজীবী, আমাদের শরীরের ভিতরেও এই ধরনের পরজীবী রয়েছে, যারা কি হয়, যারা হচ্ছে আমাদের শরীর থেকে পুষ্টি নেয় কিন্তু আমাদের সাহায্য করে না। যেমন হচ্ছে কৃমি আমরা বলতে পারি, ফিতা কৃমি হতে পারে, গোল কৃমিও হতে পারে, তো কৃমি আমরা বলতে পারি। তাহলে পরজীবী যারা কি হয়, মানে অন্য একটা প্রাণী থেকে খাদ্য গ্রহণ করছে, তার বিনিময়ে তাকে কিন্তু কোনো রকম সাহায্য করছে না। যেমন আমাদের উকুন আমাদের শরীরের থেকে পুষ্টি নিচ্ছে, কিন্তু আমাদের তার বিনিময়ে কিন্তু কোনো রকম সাহায্য করে না। এই ধরনের জিনিসগুলোকে, এই ধরনের প্রাণীগুলোকে বলা হয় থেকে পরজীবী প্রাণী। এছাড়া রয়েছে মিথজীবী প্রাণী। মিথজীবী পরজীবীর মতো নয়। মিথজীবী কি হয়ে থাকে? মিথজীবী হচ্ছে যারা পরস্পরের উপর দেওয়া নেওয়া করে বেঁচে থাকে। যদি একটা উদাহরণ বলি তোমাদের মনে খুব ভালো সুবিধা হবে, যেমন হচ্ছে গরু আর গোবক। গরু আর হচ্ছে গোবক।
গরু কি করে, গরু হচ্ছে গরুর দেহের মানে ছোট 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 পোকা থাকে, সেই পোকাগুলো কে খায়, গোবক খায়। তাহলে গোবকের কিন্তু উপকার হচ্ছে, তার বিনিময়ে কি হচ্ছে, গরুর কিন্তু একটু আরাম হচ্ছে, অর্থাৎ গরুও কিন্তু এই দিক দিয়ে উপকার হচ্ছে, ওর শরীরের ভিতর থেকে ছোট ছোট যে পোকাগুলো খেয়ে তাকে কিন্তু সুবিধা করে দিচ্ছে, অর্থাৎ পরস্পরের উপর দেওয়া নেওয়া করে বেঁচে থাকে। এই ধরনেরকে বলা হয় মিথজীবিতা। যেমন এটা প্রাণীর ক্ষেত্রে বললাম, তেমনি কিন্তু উদ্ভিদের ক্ষেত্রেও এই ধরনের মিথজীবিতা লক্ষ্য করা যায়। যেমন তোমরা পড়ে থাকবে পরে যে লাইকেন। লাইকেন আসলে কি? লাইকেন হচ্ছে দুটো জিনিসের মিশ্রণ, একটা হচ্ছে শৈবাল আর একটা হচ্ছে ছত্রাক। ছত্রাক। তাহলে লাইকেন হচ্ছে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে শৈবাল আর একটা ছত্রাক। এটা কিন্তু উদ্ভিদের উদাহরণ। তাহলে মিথজীবীর ক্ষেত্রে আমরা উদ্ভিদের উদাহরণও বলতে পারি, আবার প্রাণীর উদাহরণও বলতে পারি। উদ্ভিদের উদাহরণ হচ্ছে লাইকেন, আর লাইকেনের মধ্যে থাকে শৈবাল আর ছত্রাক। কিভাবে তারা সাহায্য? ছত্রাকের অসংখ্য সরু সরু সুতোর মতো অংশ থাকে, সেই সুতোর মতো অংশ দিয়ে জল শোষণ করে। জলটা কাকে দিবে? শৈবালকে দিবে। শৈবালে কি হয়, সালোক সংশ্লেষ করতে পারে, এবং শৈবাল কি হয়, সালোক সংশ্লেষ ওই জলের সাহায্যে সালোক সংশ্লেষ করার পর যে খাদ্যটা তৈরি করে তার কিছুটা অংশ ছত্রাককে দেয়, অর্থাৎ পরস্পরের ওপর দেওয়া নেওয়া করে বেঁচে থাকে। এটাকে আমরা বলে থাকি হচ্ছে মিথজীবিতা। তাহলে আমরা যদি প্রাণীর একটা উদাহরণ বলি, গরু গোবক যেমন হবে, উদ্ভিদের ক্ষেত্রে হবে লাইকেন বলতে পারো বা শৈবাল ও ছত্রাক বলতে পারো। এছাড়া তোমরা আরো অনেক উদাহরণ পাবে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাগর কুসুম আর হচ্ছে সন্ন্যাসী কাঁকড়া। সাগর কুসুম আর হচ্ছে সন্ন্যাসী কাঁকড়া। সন্ন্যাসী কাঁকড়া কিভাবে তারা পরস্পরকে সাহায্য করে সেটা দেখো। সন্ন্যাসী কাঁকড়া কিন্তু পেটের নিচের অংশটা কিন্তু নরম হয়ে থাকে। নরম হওয়ার জন্য, পেটের নিচের অংশটা নরম হওয়ার জন্য সেখানে কে বাসা বাঁধে? সাগর কুসুম হচ্ছে সেখানে কিন্তু বাসা বাঁধে। এবং কি হয় যে সাগর কুসুম কি করে, এই মানে সন্ন্যাসী কাঁকড়া কি করে, এই সাগর কুসুমকে কি হয়, পিঠে করে নিয়ে ঘুরে বেড়ায়, এবং তার বিনিময়ে কি করে, সাগর কুসুম হচ্ছে তাকে আত্মরক্ষায় সাহায্য করে। আর সন্ন্যাসী কাঁকড়ার ফেলে দেওয়া খাবারগুলোকে গ্রহণ করে সে কি করে থাকে, পুষ্টি অর্জন করে, অর্থাৎ পরস্পরের উপর দেওয়া নেওয়া করে বেঁচে থাকা। এটাও কিন্তু একটা উদাহরণ হতে পারে, বা পিঁপড়ে জাপ পোকা হতে পারে। বইয়ে কিন্তু এই উদাহরণগুলো পাবে, তাই জন্য আমি আর আলোচনা করছি না, তোমরা এগুলো বই থেকে পড়ে নিতে পারো। আচ্ছা, এবং পরজীবিতার আরও কিছু উদাহরণ আমরা পেতে পারি। আমরা যেমন বহিঃপরজীবী, অন্তঃপরজীবী পড়েছি, এছাড়া আমাদের শরীরে কিন্তু আরও কিছু কিছু পরজীবী বলতে পারি যেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। আবার যেমন হচ্ছে যক্ষার জীবাণু, তোমরা নাম শুনে থাকবে যক্ষার জীবাণু। যক্ষা হলে কি হয় জানো? যক্ষা হলে প্রচুর পরিমাণে কাশি হবে, ওই কাশির সাথে কিন্তু কি হবে, রক্ত বের হবে, ওজন কমে যাবে, খিদে পাবে না। ঠিক আছে, তাহলে যক্ষার লক্ষণগুলো কি তোমরা নিশ্চয়ই পারবে। যক্ষার লক্ষণ হচ্ছে কি হবে, প্রচণ্ড কাশি হবে, দেহের ওজন কমে যাবে, জ্বর হবে, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে কফ বেরোবে, সেই কফের সাথে কিন্তু বেরোবে হচ্ছে রক্ত। এই জীবাণুটা কোথায় বাসা বাঁধে? যেহেতু কাশির সাথে সংক্রান্ত, শ্বাসকার্যের সাথে সংক্রান্ত, এটা মেনলি বাসা বাঁধে হচ্ছে ফুসফুসে। এছাড়াও বিভিন্ন হাড় বা নানা ধরনের অঙ্গেও কিন্তু যক্ষা দেখা দেয়। আচ্ছা, এছাড়া আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে ম্যালেরিয়ার জীবাণু, প্লাজমোডিয়াম ভাইভক্স, তোমরা জানো। তাহলে ম্যালেরিয়ার জীবাণু যদি আমরা দেখি, সেই জীবাণুগুলো বাসা বাঁধে কোথায়? যক্ষার জীবাণুর নাম তোমরা জানো, যক্ষার জীবাণুর নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তাই জন্য এই রোগকে কিন্তু টিবি রোগও বলা হয়ে থাকে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আর ম্যালেরিয়ার জীবাণুর নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভক্স। এটা কোথায় বাসা বাঁধে? এটা মেনলি বাসা বাঁধে হচ্ছে যকৃতে, এছাড়া লোহিত রক্তকণিকাতেও বাসা বাঁধে। এবং এটা হলেও যেটা হয় সেটা হচ্ছে জ্বর হবে, এবং লোহিত রক্তকণিকায় যেহেতু বাসা বাঁধে তাই জন্য রক্তল্পতা কিন্তু দেখা যায়। যখন জ্বর হবে স্বাভাবিক ব্যাপার, তখন কিন্তু আমাদের দুর্বল অনুভব হবে। তাহলে রক্তল্পতা কেন হয়?
কারণ হচ্ছে লোহিত রক্তকণিকাতে জীবাণুটা বাসা বাঁধে, আর লোহিত রক্তকণিকাতেই কি হয়, হিমোগ্লোবিন নামক রঞ্জক কণিকা থাকে। তখন এর অভাবে কি হয়ে থাকে, লোহিত রক্তকণিকা ঠিকমতো তৈরি না হলে তখন কিন্তু রক্তাল্পতা দেখা দিতে পারে। আচ্ছা, আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এছাড়া আমরা কিন্তু যেমন উদ্ভিদের উপর নির্ভরশীলের কথা আমরা বলেছিলাম প্রথমে, আমরা কিন্তু অনেক সময় প্রাণীদের উপরেও কিন্তু নির্ভর করে থাকি। প্রাণীদের উপর মানুষ কিভাবে প্রাণীদের উপর নির্ভর করে, মানুষ উদ্ভিদের উপর কিভাবে নির্ভর করে এটা আলোচনা করেছি। এবার প্রাণীদের উপর কিভাবে নির্ভর করে থাকে, যেমন দেখো মৌমাছি। মৌমাছি কি হয়ে থাকে, মৌমাছি থেকে আমরা মধু, মোম এই সমস্ত জিনিসগুলোকে পেতে পারি। তেমনিভাবে মুরগি হতে পারে, হাঁস মুরগি থেকে আমরা কি পেতে পারি, মাংস পেতে পারি, ডিম পেতে পারি। তারপরে গরু থেকে আমরা দুধ পেতে পারি। তাহলে আমরা যেমন উদ্ভিদের ওপর নির্ভরশীল তেমনি প্রাণীর ওপর নির্ভরশীল, অর্থাৎ পরিবেশের প্রত্যেকের উপর নির্ভরশীল। এই প্রশ্নটা আসলেও কিন্তু তোমরা এইভাবে ব্যাখ্যা করতে পারো যে দেখো আমরা খালি উদ্ভিদের কাছ থেকে খালি যে খাদ্য গ্রহণ করছি বা সুবিধা নিচ্ছি তা নয়, প্রাণীদের উপর কিন্তু উদ্ভিদ নির্ভরশীল। তাহলে আমরা বলতে পারি প্রত্যেকের ওপর নির্ভরশীল, প্রত্যেকের ওপর নির্ভরশীল। ব্যাখ্যা করো। এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা নিজের ভাষায় লিখতে তোমরা পারবে যে উদ্ভিদ কি হয়, উদ্ভিদ এই প্রাণী উদ্ভিদের কাছ থেকে খাদ্য, কাঠ, ওষুধ, তন্তু, হ্যাঁ, তারপর হচ্ছে বিবিধ জিনিস পাচ্ছে। তেমনিভাবে উদ্ভিদও কিন্তু প্রাণীর দেহ থেকে কি পাচ্ছে, প্রাণী থেকে কার্বন ডাই অক্সাইড পাচ্ছে, যা ওদের সালোক সংশ্লেষে সাহায্য করছে। তাহলে আমরা বলতে পারি যে প্রত্যেকের উপর নির্ভরশীল। আর এখানে দেখলাম যে আমরা শুধুমাত্র, তাহলে আমরা দেখি ভিটামিন কি। ভিটামিন হচ্ছে এমন এক খাদ্য উপাদান যে খাদ্য কি করে, আমাদের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। তাহলে ভিটামিন হলো এমন এক খাদ্য উপাদান যা দেহকে রোগ মুক্তি রাখতে সাহায্য করে, রোগ প্রতিরোধ করতে সাহায্য করে, তো ভিটামিন আমরা দেখব দুই প্রকার। একটা ভিটামিন জলের মধ্যে দ্রবীভূত হয়ে থাকে, তাকে বলা হয় জলের দ্রাব্য। আর একটা ভিটামিন দেখবে তেলের মধ্যে দ্রবীভূত হয়, তাকে বলা হয় ফ্যাটের দ্রব্য। তাহলে একটা হচ্ছে জলের দ্রব্য আর একটা হচ্ছে ফ্যাটের দ্রব্য। জলের দ্রব্য কোনগুলো, দেখো ভিটামিন কয় প্রকার আমরা দেখলাম, তো ভিটামিনগুলোর নাম আমরা তো নিশ্চয়ই জানি, এ, ডি, ই, কে। আর এখানে লিখবো বি কমপ্লেক্স। কমপ্লেক্স মানে হচ্ছে বিভিন্ন ধরনের B1, B2, B12 এই ধরনের একাধিক ভিটামিনের মিশ্রণ, তাই জন্য বি কমপ্লেক্স বলা হয়। এবং হচ্ছে সি। তাহলে এ, ডি, ই, কে এই ভিটামিন হচ্ছে কিন্তু ফ্যাটের দ্রব্য, আর বি আর সি এটা হচ্ছে জলের দ্রব্য। তাহলে তোমরা বুঝতেই পারছো তাহলে ভিটামিন এই কয় প্রকার হতে পারে। তোমাদের সিলেবাসে যেটা রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন ডি। ভিটামিন এ, ডি, তোমরা এডি অয়েল নাম শুনেছ, কোথা থেকে পাওয়া যায়, এটা হচ্ছে সামুদ্রিক মাছ, কড মাছ, তোমরা জানো সামুদ্রিক মাছ। কড মাছের কি হয়, যকৃৎ নিঃসৃত যে তেল, যকৃৎ নিঃসৃত তেলের মধ্যে এই ভিটামিনটা থাকে, ভিটামিন এ এবং ডি থাকে। এই ভিটামিন কি কাজ করে, এ ভিটামিন হচ্ছে কি হয়, রাতকানা রোগকে প্রতিরোধ করে, রাতকানা রোগকে বা অন্ধত্বকে প্রতিরোধ করে। ডি কি করে, ডি হচ্ছে হাড়, দাঁত এগুলোকে মজবুত করে থাকে, মজবুত করে। ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু তোমাদের আরেকটা এটাও জেনে রাখতে পারো, ভিটামিন সি। ভিটামিন সি কি কাজ করে, স্কারভি। স্কারভি রোগটা কি হয়, দেখবে অনেক সময় কি হয় যে ঠোঁটের একবারে কোণা দিয়ে, হ্যাঁ, কি হয়, রক্ত ঝরে, মাড়ি থেকে রক্ত ঝরা, এটা হচ্ছে স্কারভি রোগের একটা লক্ষণ। ঠিক আছে। আর এই ভিটামিন কে কি কাজ করে, রক্ত তঞ্চনে সাহায্য করে থাকে। এবারে রক্ত তঞ্চন কি,
তঞ্চন হচ্ছে রক্তকে জমাট বাঁধা। এই কোথাও কেটে গেলে রক্তকে জমাট বাঁধে, এই রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে কে? ভিটামিন কে। তাহলে আমরা এ ডি যেমন জানলাম, তেমনি সি আর কেটাও তোমাদের একটু আলোচনা করে দিলাম, কারণ এগুলো তোমাদেরকে কিন্তু ভবিষ্যতে পড়তে হবে, এগুলো তোমাদের কিন্তু সিলেবাসে রয়েছে। আচ্ছা, এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে, আমরা বলেছি যে প্রাণীর ওপর কিন্তু ওই উদ্ভিদ ছাড়াও অন্যান্য প্রাণীর ওপর কিন্তু আমরা নির্ভরশীল। কি কি ভাবে নির্ভরশীল? অন্যান্য প্রাণীর ওপর নির্ভরশীল। দেখো আমি যেমন বলেছিলাম এর আগে যে খাদ্যের উপর, তেমনিভাবে দেখো কৃষিক্ষেত্র, কৃষিকাজ করার জন্য পূর্বে, এখন যদিও খুব কম ব্যবহার হয়, পূর্বে কি হয়, গরুর দ্বারা বা গরু বা মোষ, হ্যাঁ, এগুলোর দ্বারা কি হতো যে এদের লাঙল লাগিয়ে সেই লাঙল দিয়ে কি হয় জমি চাষ করা হতো। যদিও বর্তমানে আধুনিক কৃষিক্ষেত্রে আমরা কি ব্যবহার করা হয়, ট্রাক্টর, পাওয়ার টিলার, এই ধরনের যন্ত্রগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে অন্যান্য ক্ষেত্রেও আমরা অন্যান্য প্রাণী, উদ্ভিদের ওপর যেমন আমরা নির্ভরশীল হয়ে থাকি, তেমনিভাবে কিন্তু আমরা বিভিন্ন প্রাণীর ওপরে নির্ভরশীল হয়ে থাকি। যেমন তোমার হচ্ছে পরিবহনের মাধ্যম হিসাবে, হ্যাঁ, পরিবহনে আগে কি ব্যবহার করতো, ঘোড়ার গাড়ি ব্যবহার হতো, হ্যাঁ, বা গরুর গাড়ি ব্যবহার করা হতো। যদিও বর্তমানে বাসের মাধ্যমে বা আমরা মোটর সাইকেলের মাধ্যমে যাতায়াত করি, কিন্তু আগেকার দিনে কিন্তু ঘোড়ার গাড়ি বা মোষের গাড়ি বা তোমার হচ্ছে গরুর গাড়িকে যাতায়াতের মাধ্যম বা পরিবহনের মাধ্যম হিসেবে ধরা হতো। অর্থাৎ আমরা ঘোড়া, গরু এগুলোর উপর নির্ভর করে থাকি, কৃষিক্ষেত্রের উপরের জন্য নির্ভর করে থাকি। এইভাবে বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন প্রাণীদের উপর নির্ভর করে থাকি। এরপরে চোখে দেখা যায় না এইরকম প্রাণীর উপর আমরা নির্ভর করে থাকি, যাদেরকে বলা থাকে অনুজীব। অনুজীব কাকে বলা হয়ে থাকে? অনুজীব হচ্ছে যাদেরকে চোখে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, যাদেরকে অনুবীক্ষণ যন্ত্রে দেখা হয়, তাই জন্য অনুজীব। মাইক্রোস্কোপে যাদেরকে দেখা হয়ে থাকে। আমাদের মধ্যে ধারণা আছে যে অনুজীব মাত্রই ক্ষতিকারক, কিন্তু বর্তমানে আমরা দেখেছি, এখানে দেখব যে অনুজীব কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যেমন হচ্ছে দুধ থেকে দই, এটার জন্য আমরা অনুজীব ব্যবহার করি। কি অনুজীব? না, ল্যাক্টোব্যাসিলাস। তাহলে বিভিন্ন অনুজীব কিন্তু আমাদের বিভিন্ন উপকারে লাগে। যেমন আমরা দেখছি হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস দুধ থেকে দই হতে সাহায্য করে থাকে। তোমরা জানো যে একটা জায়গায় তুমি যদি গরম দুধ রেখে সেটাকে যদি পরের দিন দেখো, হ্যাঁ, কখনোই সেটা কিন্তু দই হবে না। দই তখনই হবে যদি ওর মধ্যে, ওই গরম দুধের মধ্যে যদি অল্প পরিমাণে একটু দই মিশিয়ে দাও, তাহলে কিন্তু সেটা কিন্তু পরের দিন দই তৈরি হবে। বা তুমি যদি ল্যাক্টোব্যাসিলাস, হ্যাঁ, এগুলো কিনতে পাওয়া যায়, হ্যাঁ, ওদেরকে মিশিয়ে দিয়ে যদি রাখো, তাহলে কিন্তু দই হবে। অর্থাৎ দই হতে গেলে একটু ব্যাকটেরিয়া, একটু তোমার হচ্ছে অনুজীব প্রয়োজন হয়ে থাকে। দেখো, একটা পাত্রে গরম দুধ করে সেই দুধের মধ্যে যদি আমরা দই দিয়ে দিই, দইয়ের মধ্যে দেখো ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়াটা থাকেই, তাই জন্য কি হয়, দুধটা দইয়ে পরিণত হয়। শুধু কিন্তু দুধ কখনোই দইয়ে পরিণত হবে না, বরং নষ্ট হয়ে যাবে, তবু কিন্তু দই তৈরি হবে না। তাহলে দুধ থেকে দই তৈরি হতে গেলে ল্যাক্টোব্যাসিলাস। এছাড়া যেটা আর একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ইস্ট কোথায় ব্যবহার হয়? পাউরুটি শিল্পে ব্যবহার হয়ে থাকে। পাউরুটি শিল্পে কেমন করে ব্যবহার হয়? দেখো, ইস্টগুলো কি হয়, ইস্ট যখন হচ্ছে ময়দার সাথে, হ্যাঁ, বা আটায় থাকা শর্করা কি হয়, শর্করাকে ইস্ট ভেঙে ফেলে, আর ভেঙে ফেলে কি তৈরি করে? কার্বন ডাই অক্সাইড তৈরি করে। সেই কার্বন ডাই অক্সাইডগুলো বেরিয়ে এসে কি হয়, যে পথে বেরিয়ে আসে সেখানে একটা ছিদ্র তৈরি হয়ে থাকে। তাই জন্য দেখবে পাউরুটিতে কিন্তু অসংখ্য ছোট ছোট ছিদ্র দেখা যায়। এছাড়া ওষুধ হয় এই অনুজীব থেকে। যেমন হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস, এটা একটা ব্যাকটেরিয়া, এইখান থেকে তৈরি হয়েছে স্ট্রেপ্টোমাইসিন। দেখো, এস কথাটা কিন্তু লেগে থাকবে, স্ট্রেপ্টোমাইসিন নয়, কিন্তু মাইসিন যখন হবে, যখন হয়ে যাচ্ছে, তখন কিন্তু এটা কিন্তু একটা ওষুধ হয়ে যাবে, অ্যান্টিবায়োটিক ওষুধ। তাহলে অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করতে গেলে আমরা অনুজীবকেও ব্যবহার করতে পারবো। এছাড়া তোমার স্ট্রেপ্টোমাইসিন যেমন বললাম, এরিপ্টোমাইসিন কিন্তু এরিপ্টোমাইসিস নামক এক ধরনের অনুজীব থেকে পাওয়া যায়। তাহলে
আমরা আজকে যা আলোচনা করলাম এগুলো ভালো করে তোমরা দেখে নিও। এরপরের দিন দ্বিতীয় অধ্যায় আমাদের চারিপাশের ঘটনাসমূহ এটা আলোচনা করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। Subscribe my channel PKB Math.